প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চোখের অত্যন্ত জটিল একটি রোগ গ্লুকোমা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার জালাল আহমেদ 1956 সালের 6 ডিসেম্বর রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও অধ্যাপক এবং খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের। হ্যাঁ, আপনাকে ডক্টর সাখাওয়াত, আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, গ্লুকোমা চোখের অত্যন্ত জটিল একটা রোগ আমরা জানি, কিন্তু নামটা একটু কঠিন লাগে। গ্লুকোমা একটু বুঝিয়ে যদি বলেন বিষয়টা। গ্লুকোমা চোখের একটা রোগ, যে রোগে চোখের দৃষ্টি নষ্ট করে দেয়। এবং গ্লুকোমা রোগ চোখের একটা স্বাভাবিক চাপ আছে। এই স্বাভাবিক চাপের চেয়ে গ্লুকোমা রোগে সাধারণত চোখের চাপ বেড়ে যায়। চোখের যে আমরা যে নার্ভ দেখি সে নার্ভকে অপটিক নার্ভ বলে। এই অপটিক নার্ভের ফাইবারগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। গ্লুকোমা রোগের জন্য চোখের চাপ বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে নার্ভ ফাইবারগুলো নষ্ট হতে থাকে এবং এই একটা নার্ভের মধ্যে 1.25 মিলিয়ন ফাইবার থাকে। এই ফাইবারগুলো আস্তে আস্তে নষ্ট হয় প্রেসারের কারণে। তবে একটা জিনিস মনে রাখা দরকার, গ্লুকোমা রোগে সাধারণত চোখের প্রেসার বাড়ে, কিন্তু স্বাভাবিক চোখের প্রেসার স্বাভাবিক থাকা অবস্থায়ও কারো কারো গ্লুকোমা রোগ হতে পারে। আবার আরেকটা জিনিস হলো যে গ্লুকোমা রোগে যেমন চোখের নার্ভ নষ্ট হয় আর চাপ বৃদ্ধি হয়, কিন্তু এরও দুই রকম, মানে বড় ভাগ করলে দুই রকম গ্লুকোমা আছে। একটা হলো বাচ্চাদের গ্লুকোমা, একটা আলাদা ব্যাপার, আর বড়দের গ্লুকোমা। এই বড়দের গ্লুকোমার মধ্যেও আবার একটা বলে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর একটা বলে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এটাই আমরা বলি যে এটা বেশি ডেঞ্জারাস, বেশি মারাত্মক, বেশি ভয়ঙ্কর। কারণ এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা, এই গ্লুকোমাটা বুঝতে পারে না, রোগী বুঝতে পারে না, কিন্তু আস্তে আস্তে চোখের ক্ষতি হতে থাকে এবং ক্ষতি হতে হতে এমন পর্যায়ে আর গ্লুকোমার যে নার্ভ ফাইবারগুলো নষ্ট হয় এটা চিরস্থায়ী নষ্ট হয়। চোখে একবার নষ্ট হলে আর ভালো হয় না, এটা কোনো চিকিৎসা দিয়েই এটা ভালো করা যায় না। যেমন আমরা বলবো যে চোখে, হাতে, পায়ে মানুষের আমাদের নার্ভ আছে, এই নার্ভগুলা রিজেনারেশন হয়। একবার আঘাত লাগলে অনেক সময় এটা যদি আমরা রিপেয়ার করি, অপারেশন করি বা এমনি স্বাভাবিক প্রক্রিয়াতেও অনেক সময় নার্ভ আবার রিগ্রো করে। কিন্তু চোখের নার্ভ একবার নষ্ট হলে সেটা আর কখনো এটা হয় না, তৈরি হয় না। তো স্যার, এই যে আপনি বলছিলেন গ্লুকোমা হচ্ছে চোখের নিজস্ব প্রেসার বেড়ে যাওয়া রোগ মূলত। তো শরীরের যেরকম আমাদের রক্তচাপ, এই রক্তচাপ বেড়ে যায়, সেরকম চোখের নিজস্ব একটা চাপ আছে, সেই চাপটা বেড়ে যেতে পারে। রক্তচাপ বাড়ার জন্য যেরকম আমাদের অনেক কারণ আছে বা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে যেটা প্রভাবিত করে, চোখের এই চাপ বাড়ার জন্য কিংবা গ্লুকোমা হওয়ার জন্য কি কি বিষয়গুলো দায়ী? হ্যাঁ, গ্লুকোমা হওয়ার জন্য যেটা বললাম যে আমি আগে একটু বলে নিই যে যেটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা বললাম, যে সংকীর্ণ চোখের যে মণি এবং মণির পিছনে আইরিস থাকে, এই দুইটার জাংশনে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেল দিয়ে চোখের মধ্যে যে একটা ফ্লুইড তৈরি হয়, অ্যাকুয়াস ফ্লুইড বলে, এই চোখের ভিতরের এই ফ্লুইডটা তৈরি হওয়ার একটা পথ আছে। এই ফ্লোটা, এই পথ চলাচল হয় হলে চোখের ভিতরে তৈরি হয়ে চোখের অ্যাঙ্গেল দিয়ে এটা সার্কুলেশনে চলে যায়। তো এখন এই মণির পাশে যে অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেল অনেক সময় যদি ছোট হয়ে যায় বা ন্যারো হয়ে যায়, আবার স্বাভাবিক অবস্থায়ও দেখা যায় যে চোখের ওই অ্যাঙ্গেলের ভিতরে একটা ট্রাবিকুলাম বলে একটা বস্তু আছে। সেই ট্রাবিকুলামের ভিতর দিয়ে এই অ্যাকুয়াস বা এই চোখের পানিটা প্রবাহিত হয়। এই পানি প্রবাহিত হওয়ার সময় যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে প্রেশার বাড়ে এবং এই কারণ চোখের ভিতরের কোনো সমস্যার কারণেও হইতে পারে এবং শরীরের অন্যান্য কিছু কারণ আছে সেই জন্যও হইতে পারে। স্যার, অ্যাক্সিডেন্টাল কজ কিংবা আমরা জানি ছানির অপারেশন, এইসব কি কখনো গ্লুকোমার জন্য ছানি যদি সময় মতো অপারেশন না করা যায়, সেক্ষেত্রেও চোখের প্রেশার বেড়ে তো চোখের পিছনে যে আইরিসটা আছে, ছানি বড় হইতে হইতে এই আইরিসটাকে সামনে পুশ করে, যার জন্য দেখা যায় যে অ্যাঙ্গেলটা ছোট হয়ে যায়, তখন আবার এই চোখের প্রেশার বাড়ে। এবং আরও বিভিন্ন মেকানিজম আছে
যার দ্বারা চোখের প্রেশারটা বাড়ে। তো এখন আমাদের যেটা দরকার যে চোখের এই গ্লুকোমা রোগের শুরুতেই এটা চিহ্নিত করা, ডায়াগনোসিস হওয়া। যেমন ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা বললাম, এটার কারণে চোখ অনেক সময় চোখ লাল হয়, চোখ ব্যথা হয়, চোখের দৃষ্টি কমে যায়, তীব্র ব্যথা হয়, এবং সেটা হলে রোগী সাধারণত চিকিৎসকের শরণাপন্ন হয়, এবং এটা শরণাপন্ন না হয়ে কোনো উপায় থাকে না। এই জন্য এটা ডিটেকশন তাড়াতাড়ি হয় এবং এটার চিকিৎসা হয়। এই জন্য এটাকে তুলনামূলক ভালো গ্লুকোমা বলছেন। দুইটাই খারাপ, কিন্তু এটা তুলনামূলক ভাবে কারণ নির্ণীত হচ্ছে তাড়াতাড়ি, রোগ নির্ণয় তাড়াতাড়ি হয় এবং এর চিকিৎসা সঠিকভাবে হলে এটার ভয় কম। কিন্তু যেটা স্যার, এই যে আপনি বলছেন যে গ্লুকোমা সবগুলি ধরা পড়ে না, কিন্তু এটা আরেকটা কথা আপনি বলছেন যে এর ফলে নার্ভের যে ক্ষতি হয় সেটা স্থায়ী ক্ষতি, আর ফেরত আসা সম্ভব হয় না। তাহলে এটা আগে ভাবে নির্ণয়ের উপায় কি? আচ্ছা, নির্ণয়ের উপায় এখন কতগুলো জিনিস আমাদের ধরতে হবে। যে একটা আমরা বলি যে 40-এর কাছাকাছি এই অ্যাডাল্ট অনসেট গ্লুকোমা, যেটা যাই বয়সকালে যেটা হয় অ্যাডাল্ট অনসেট গ্লুকোমা, এটা সাধারণত 40 বছরের কাছাকাছি হয়। তো যারা 40 বছরের কাছাকাছি বয়সে, তারা যখন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ করবেন, তারা রোগীরাও চিকিৎসকও এটা খোঁজ করবেন যে তার এই গ্লুকোমা হয়েছে কিনা। আর রোগীরাও ভালো হয় যদি যারা চিকিৎসা নেবেন ওনারাও যদি চিকিৎসককে ওই সময় জিজ্ঞেস করেন যে আমার কি গ্লুকোমা রোগ হয়েছে কিনা, ডাক্তার সাহেব বলবেন, এটা একটা ভালো হয়। দুই হলো পরীক্ষা করে বলা যাবে। তাছাড়া যদি কারো পরিবারে গ্লুকোমা থাকে, জেনেটিক, হ্যাঁ, এই রোগটা জেনেটিক সম্পর্ক থাকে, হেরিডিটারি সম্পর্ক থাকে, এক্ষেত্রে যদি তার বাবার, মায়ের, ভাই বোনের, মামা মামি এদের যদি গ্লুকোমা থাকে, মায়ের পরিবার বা বাবার পরিবারে যদি গ্লুকোমা রোগ থাকে, তাদেরকে অবশ্যই 40 বছর বয়স হলে চিকিৎসককে বলেই চেক করাতে হবে, বলতে হবে যে আমার গ্লুকোমা রোগ আছে কিনা, আমার এই পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলুন যে আছে কিনা। এবং এই পরীক্ষাটা স্যার কত বছর বা কতদিন পর পর করলে ভালো হয়, কিংবা তার পরিবারের নেই, তারপরেও যদি কেউ মনে করেন আমি রেগুলার একটি স্ক্রিনিং এর মধ্যে থাকতে চাই, তাহলে 40 বছর বা তদূর্ধ্ব যারা কতদিন পর? আপনাকে বলবো যে যারা চাকরি বাকরি করেন তাদেরকে একটা ইয়ারলি হেলথ চেক আপ করতে হয়। তো এই যাদের কিছুই নেই তাদেরও আমি বলবো যে যাদের বয়স 40-এর বেশি, প্রতি বছরই তাদেরও চক্ষু পরীক্ষা করানো এবং চোখের কোনো রোগ আছে কিনা এবং দেখা। এবং ছাড়াও আর একটা বলবো যে 40 বছর বয়স হলে আমরা কাছে পড়তে পারি না, তখন একটা চেক আপের প্রয়োজন হয়। সুতরাং আমি বলবো যাদের নাই তাদেরও 40 বছর বয়সের কাছাকাছি হলে চিকিৎসকের, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং তাদেরকে নিজের থেকেই উদ্যোগী হয়ে বলা যে আমার গ্লুকোমা রোগ আছে কিনা একটা বলেন, তাহলে আমার মনে হয় আরো বেশি স্ক্রিনিং হবে, আগে ভাগেই তিনি সতর্ক হতে পারবেন এবং নিয়ম মেনে চলতে পারবেন। তাছাড়াও সরকারি বেসরকারি সংস্থা এবং গ্লুকোমা সোসাইটি আছে, এদেরকেও আমি বলবো যে তারা আমাদের সারা দেশের মধ্যে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা, যাতে গ্লুকোমা রোগগুলো সঠিকভাবে নিরূপণ হয়। এবং গ্লুকোমা রোগের প্রারম্ভেই যদি রোগ নিরূপণ করা সম্ভব হয়, তাহলে এর চিকিৎসা সহজ এবং কম ব্যয়বহুল, কিন্তু নিশ্চিত অন্ধত্ব থেকে রক্ষা করা যায়। এই নিশ্চিত অন্ধত্ব থেকে রক্ষা করার জন্য একজন গ্লুকোমা রোগী নির্ণীত হওয়ার পরে করণীয় কি করে থাকে? গ্লুকোমা রোগ নির্ণীত হওয়ার পর বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। তার মধ্যে প্রথম চিকিৎসা বলবো যে কিছু উপদেশ মেনে চলা তাদেরকে। কিছু কিছু উপদেশ আছে সহজ, যেমন আমাদের সকালবেলা অনেকে আমাদের দেশে আমরা জানি যে কারো কারো অভ্যাস আছে সকালবেলা একসাথে 1 লিটার 1.5 লিটার পানি খাওয়ার কারো কারো অভ্যাস আছে, এই জিনিসটা ত্যাগ করা। কারো কারো ব্লাড প্রেশারের ওষুধ রাত্রে খান, বেটা ব্লকার জাতীয় ব্লাড প্রেশারের ওষুধ, সেই ওষুধ রাত্রের ডোজ রাত্রে না খাওয়া, রাত্রে এই ওষুধ খাইলে ব্লাড প্রেশারের মধ্যে একটা পরিবর্তন ঘটে, যেতে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে এটা ক্ষতি করে, এটা না করা। যাদের ফ্যামিলিতে আছে তাদের এই ব্যাপারে সতর্ক থাকা। আর চিকিৎসার ব্যাপারে আমি বলবো যে লেজার চিকিৎসা আছে, ঔষধের চিকিৎসা আছে, অপারেশন আছে, এই 3 রকম চিকিৎসাই মোটামুটি আমরা গ্লুকোমাতে করি। আর গ্লুকোমায় চিকিৎসা করলে তার লাভটা কি? আপনি বলছিলেন নার্ভ একবার ক্ষতিগ্রস্ত হলে সেটা আর ফিরে আসে না, তাহলে চিকিৎসার গুরুত্বটা কোথায়? চিকিৎসা আমি বলবো যে চিকিৎসার গুরুত্ব এখানেই যে যখন রোগটা শুরু হয়, একজনের ধরেন 10% ড্যামেজ হয়েছে বা 20% ড্যামেজ হয়েছে, এখন আধুনিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা রোগের শুরুতেই রোগ নির্ণয় করা সম্ভব হয় এবং কতখানি ক্ষতি হয়েছে সেটাও বোঝা যায়। কতখানি ক্ষতি হয়েছে এটাও বিভিন্ন আধুনিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা, এবং যেটা আমাদের দেশেও সম্ভব। এটা শুধু এমন না যে এই পরীক্ষার জন্য বিদেশে যেতে হবে, উন্নত দেশে যেতে হবে, তা না। আমাদের দেশেও এই গ্লুকোমা রোগের মানে শুরুতেই গ্লুকোমা রোগ নির্ণয়ের আধুনিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব করা। সুতরাং আমার পরামর্শ হবে
যে গ্লুকোমা রোগের নির্ণয়ের জন্য সবাইকে সচেষ্ট হওয়া এবং গ্লুকোমা রোগ নির্ণীত হলে সঠিকভাবে, আরেকটা বলবো যে যাদের গ্লুকোমা রোগ ডায়াগনোসিস কনফার্ম হয়েছে বা রোগ নির্ণয় সঠিক হয়ে গেছে তাদেরকে কিন্তু নিয়মিত ঔষধ নেওয়া, কারণ ওষুধ যদি অনিয়মিত নেওয়া হয় তাহলেও কিন্তু ওই ওষুধ নেওয়ার মাঝখানে কোনো ওষুধের অ্যাকশান থাকে 6 ঘন্টা, কোনো ওষুধের অ্যাকশান থাকে 12 ঘন্টা। কেউ যদি 6 ঘন্টা অ্যাকশান থাকে, ওষুধটা 12 ঘন্টা পরে নেন, তাহলে এই 6 ঘন্টা যে ওষুধ নেওয়া হলো না এর মধ্যেও নার্ভটা নীরবে ক্ষতি হইতে থাকে। সুতরাং এটা গ্লুকোমার কারণে নার্ভ ক্ষতি হলে ওই অন্ধত্ব থেকে আর কোনো ফেরানো যায় না, অত্যন্ত ভয়ঙ্কর কথা। আশা করছি স্যার দর্শকরা শুনছেন এবং আপনার কথা শুনে সতর্ক হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের রোগ গ্লুকোমা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা কয়েকটা এপিসোডে দেখাবো যে শিশুদের অনেক রকম মজার কিন্তু খুব ইফেক্টিভ ব্যায়াম। এই ব্যায়ামগুলোতে আমরা বিভিন্ন রকমের প্রপস ইউজ করছি, যেমন স্টেবিলিটি বল, মেডিসিন বল, টোনিং বল আর স্টেপার, চেয়ার, হ্যাঁ, বিভিন্ন রকমের। এর কারণটা হচ্ছে যে একে হচ্ছে ব্যায়াম কিছু ক্ষেত্রে একটু কষ্টকর, তো বাচ্চাদের যেন ওই ব্যায়াম করার সময়টা খুব আনন্দদায়ক হয় এবং তারা এনজয় করে, এবং বিভিন্ন ভ্যারাইটি হলে ওরা সেটা এনজয় করবে। আর যেটা হবে যে এই ধরনের ইকুইপমেন্টসগুলোর জন্য ওদের খুব বেশি বাইরে যেতে হবে না, হয়তো ফুটবল বা টেনিস যে খেলে বা ক্রিকেট বা চেয়ার এই ধরনের ঘরের জিনিসগুলো ব্যবহার করে ওরা করতে পারবে, শুধু আন্ডার সুপারভিশন, মানে কোনো বড় একজন বা কারো গাইডেন্সে, এক্সপার্ট একজনের গাইডেন্সে করতে হবে। তো আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন প্রপস ইউজ করব। আজকে আমরা শুরু করি। আজকে আমাকে সাহায্য করবে আমাদের ছোট্ট বন্ধু লিও। তুমি কোন ক্লাসে পড়ো? 3। ওকে, 3। তো ও কিন্তু অনেক আগে থেকেই ব্যায়াম শুরু করেছে। এটা আমরা খেয়াল করব তাহলে যে শিশুদের কোন বয়স থেকে ব্যায়াম করতে হবে। যে কোনো বয়স থেকে ওরা শুরু করতে পারে। ব্যায়াম চিন্তা না করে যেটা চিন্তা করতে হবে যে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সারাক্ষণ বসে না থেকে ওদের শারীরিক গঠন বা মানসিক বুদ্ধিবৃত্তি, এগুলোর জন্য যেটা করতে হবে ওদের অ্যাক্টিভ রাখতে হবে। ওদের এনার্জিটা যেন স্টোর করে না রেখে অন্যদিকে না ধাবিত হয়, ভালো একদিকে যায়, সেদিকে খেয়াল করতে হবে। এবং সেটা আপনার ক্লাস 1 বা প্লে গ্রুপ থেকেও বাচ্চাদেরকে আমরা বিভিন্ন মুভমেন্টে আমরা অভ্যাস করাতে পারি এবং তারা যেন সেটা আনন্দদায়কভাবে করে। তো আজকে আমরা যে ব্যায়ামটা করব সেখানে আমরা ইউজ করছি একটা স্টেবিলিটি বল। এখানে লিও যে ব্যায়ামটা দেখাবে ওটা হচ্ছে ব্রিজ। আমরা শুরু করে তারপর আমরা এর উপকারিতা বা দরকারগুলো বুঝিয়ে বলবো। ওকে লিও, স্টার্ট। ফাইন, balance and nice, good, yes, balance, yes, stay there, একটু ব্যালেন্সে, গুড, প্রেশারটা দিতে হবে যে ব্যালেন্সটা থাকবে, হ্যাঁ, কন্ট্রোল মুভ, ওকে, স্টে দেয়ার, 1 2 3 4 5 অ্যান্ড দেন ব্যালেন্সে কি করো, আস্তে আস্তে উঠে যাবে, ওকে, নাইস, গুড, আস্তে আস্তে আস্তে, ফাইন, সুন্দর। তো এখানে যেটা হচ্ছে যে ব্রিজে কি হয় যে বাচ্চারা অনেকক্ষণ বসে থাকলে কি হয়, পড়াশোনার থেকে মনোযোগটা চলে যায়, বা আরেকটা হয় যে বসে থাকার ফলে ওদের খুব সামনে ঝুঁকে যাওয়া বা কোমরের ব্যথা বা অনেকের হিপের গঠনটাও চেঞ্জ হয়ে যায়। তো আমরা এটা করতে পারি যে এ ধরনের যখন একটু সামনে ঝোঁকা, অনেকক্ষণ বসে বসে লেখা বা পরীক্ষার কাজ হলো, তখন উল্টো দিকে এই মুভগুলো করলে ও খুব মজাও পাবে এবং ওর শারীরিক যে কাউন্টার পোজটা হলো তার স্পাইনাল অ্যালাইনমেন্ট এবং এগুলো সবও ঠিক থাকবে। তো খালি একটা খেয়াল করতে হবে যে বিভিন্ন রকমের সাইজে কিন্তু বল আছে। বলের স্ট্যান্ডার্ড হাইটটা হবে যে বেবি যখন বসবে, শিশু বসবে, তার পাটা যেন 90 ডিগ্রি অ্যালাইনমেন্টটা থাকে, যে যেন অ্যালাইনমেন্টটা এমন থাকে হাঁটু খুব বেশি এমন উঠে না থাকে বা খুব বেশি নিচের দিকে না নেমে যায়, তখন কিন্তু ওর জন্য খুব একটা ব্যালেন্সের জন্য সুবিধা হবে না। তো আমরা আশা করব যে বেবিরা এই ব্যায়ামগুলো করবে এবং খুব এনজয় করবে। প্রিয় দর্শক, আমাদের কারো যদি হঠাৎ শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় কি করণীয়, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার।
নানা কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারেন। সাধারণত দেখা যায় যারা শ্বাসকষ্টের রোগী বা অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হঠাৎ করে বেড়ে যেতে পারে। যারা অ্যাজমা রোগী তাদের উচিত হচ্ছে এই জন্য বাসায় আগে থেকে কিছু স্প্রে, অনেকের বাসায় কিন্তু নেবুলাইজার মেশিন থাকে, তার উচিত হচ্ছে যে কীভাবে এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করতে হয় সেটি শিখে নেওয়া এবং শ্বাসকষ্ট দেখা মাত্র সেই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা মুখের মধ্যে কিছু আটকিয়ে গেলে বা খেলার ছলে কোনো কিছু ঢুকে গেলে শ্বাসকষ্ট হতে পারে। এটি কিন্তু এক ধরনের এমার্জেন্সি, এক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া উচিত। এছাড়া অনেকে দেখা যায় যে ভয় পেলে শ্বাসকষ্ট হতে পারে, তার ক্ষেত্রে একই পরামর্শ, তাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া, তার কাপড় চোপড়গুলোকে একটু আলগা করে দেয় এবং তাকে এসুরেন্স দেওয়া বা অভয় দেওয়া যে কারণে সেটি হচ্ছে তাকে যেন সেই ভয়টা থেকে দূরে রাখা হয়। এছাড়া অনেকে আছেন যারা ভান করতে পারেন। আমাদের দেখা যায় যে অনেকের মধ্যে ভান করার একটা অভ্যাস আছে, যেটি মেডিকেলের ভাষায় বলা হয় মেলিঙ্গারিং বা ACR। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্ট তারা দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি কেন এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রয়োজনে পরবর্তীতে একজন মানসিক বিশেষজ্ঞকে দেখিয়ে তার সেই শ্বাসকষ্ট কমানোর বা ভান ধরার যে অভ্যাসটি আছে সেটি থেকে তাকে আমরা পরিত্রাণ দিতে পারি। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। চোখে কোনো কিছু লাগলে পানির ঝাপটা দিন। কোনো অবস্থায় চোখ রগড়াবেন না, এতে নানা জটিলতা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, NTV, BSCC ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে: বাচ্চাটা কি কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট নিয়ে জন্ম হচ্ছে কি না হচ্ছে, এনটি স্ক্যানটা হচ্ছে গিয়ে সেই একটা ওয়ে অফ ডিটেক্টিং। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTVতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় NTVর পর্দায়।